আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষকদের বিচারের দাবিতে ছাত্রলীগ ও ছাত্র অধিকারের পাল্টাপাল্টি সমাবেশ। শাহবাগে লাগাতার অবস্থান। নোয়াখালী অভিমুখে লং মার্চের ঘোষণা বাম সংগঠনগুলোর। জনগণের ইচ্ছায় ক্ষমতায় থাকা সরকারকে সময় দেওয়ার বিএনপিকে প্রশ্ন ওবায়দুল কাদেরের। সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। এইচএসসি পরীক্ষা বাতিলে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের। সিদ্ধান্ত যৌক্তিক বললেন অধ্যাপক আরিফিন সিদ্দিক। প্রতারণা জটিলতা পিছু ছাড়ছে না আটকে পড়া সৌদি প্রবাসীদের। টিকিট নিয়ে হয়রানি চরমে। করোনা টেস্টের নামে বাড়তি ভোগান্তি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষকদের কোনো জাত নেই, কোনো দল নেই। এদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এদিকে ধর্ষক ও তাদের সহযোগীদের গ্রেফতারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী এক শিক্ষার্থী। 18 দিন পেরিয়ে গেলেও তার করা মামলার আসামিরা গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মিলিত হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সকল ধর্ষকের বিচার হলেও নূর গংদের কিছুই হয় না। ধর্ষণ বিরোধী সমাবেশের নামে শাহবাগে বাম ছাত্র সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী সম্পর্কে কুৎসা রটানোর সমালোচনাও করেন বক্তারা। এই বাংলাদেশ থেকে এই ধর্ষক নামক অভিশাপকে চিরতরে মুক্তি করার জন্য আমাদেরকে যে যার জায়গা থেকে কাজ করতে হবে। ওই তথাকথিত ছাত্র অধিকার পরিষদ যেটা শিবিরের বি টিম হিসেবে কাজ করছে, সেই তথাকথিত ছাত্র অধিকার পরিষদ আজকে ধর্ষণ অধিকার পরিষদে রূপান্তরিত হয়েছে। এদিকে নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন এক ভুক্তভোগী শিক্ষার্থী। বুধবার সন্ধ্যায় তার এই অবস্থান কর্মসূচি শুরু হলেও দ্বিতীয় দিনে তাকে সহমর্মিতা জানাতে ছুটে আসেন ছাত্রলীগ ও যুব মহিলা লীগের কর্মীরা। নিজের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের প্রতিকার চাচ্ছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। আমার মামলা দায়ের করার পরবর্তী সময়ে বিভিন্ন জায়গার ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই জায়গাগুলোতে অতি দ্রুত সময়ের মাঝে আসামিগুলোকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমার মামলা এখন পর্যন্ত আজকে 18 দিন অতিবাহিত হলো, এখন পর্যন্ত একটা আসামিও 6 জন আসামির মাঝে একজন আসামি এখন পর্যন্ত গ্রেফতার হলো না। পাশাপাশি ওনারা হচ্ছে যে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন, ওনারা বিক্ষোভ মিছিল করছেন, ওনারা ধর্ষণ বিরোধী বিভিন্ন আন্দোলন করছেন। এই বোনটি আমার ফাতেমা, সে ন্যায় বিচারের দাবিতে অনশন করে বসে আছে। আমি আজকে আমি নিজের বিবেক থেকে এখানে এসেছি। আমি তার সঙ্গে একত্রতা প্রকাশ করছি। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাজপথে থাকার অঙ্গীকার করেই আমি এখানে এসেছি। ধর্ষকদের পৃষ্ঠপোষকতাকারীদেরও আইনের আওতায় আনার দাবি সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, সরকার দলের প্রশ্রয়ে ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে। আর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ধর্ষণ রোধে দল মত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এদিকে ধর্ষকদের বিচারের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান ও নোয়াখালী অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে কয়েকটি বাম সংগঠন। নারীর প্রতি নিপীড়ন ও ধর্ষণ বন্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের আহ্বানে এ সমাবেশে অংশ নেন শিক্ষক, আইনজীবী ও রাজনীতিবিদরা। ধর্ষকদের পৃষ্ঠপোষকতাকারীদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশে। ডিজিটাল বাংলাদেশ করলে আপনাদেরকে এইচএসসি পরীক্ষা বন্ধ করে দিতে হয় কেন? ডিজিটালি পরীক্ষা দিতে পারেন না, আপনি গার্মেন্টস খুলে দিতে পারেন, আপনি পাটকল শ্রমিকদের অধিকার মানেন না, কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন না কেন? এই ছাত্রদের মিছিলে আজ যদি 1000 ছাত্র থাকে, তাহলে ঢাকা ইউনিভার্সিটি খুলে দিলে 10,000 ছাত্রের মিছিল হতো। এটা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে সামনে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, ভোট ভাতের জন্য লড়াই করা দল, তারা যেন স্বৈর শাসক হিসেবে বিদায় নিতে বাধ্য না হয়, সেই
জনরোষের বিস্ফোরণ ঘটার আগেই দেশের এই পরিস্থিতিকে উত্তরণে আপনারা নিজেরাই ক্ষমতা থেকে বিদায় নেন। পরে প্রেস ক্লাব থেকে শুরু হয় তাদের মশাল মিছিল। ধর্ষণের বিরুদ্ধে নানা স্লোগান দেন সংগঠনের নেতাকর্মীরা। পল্টন 0 পয়েন্ট ঘুরে কাকরাইল মোড়ে এসে শেষ হয় কর্মসূচি। এদিকে শাহবাগে ধারাবাহিকভাবে চলছেই প্রতিবাদ। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগ চত্বরে সমাবেশ করে বেশ কয়েকটি বাম ছাত্র সংগঠন। মিছিল নিয়ে যোগ দেয় উদীচী সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও। ভিন্ন ভিন্ন সাজে প্রতীকী প্রতিবাদ জানায় অংশগ্রহণকারীরা। প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ তখনই হবে, রাস্তায় নেমে আসতে হবে, ঘরে বসে থাকলে কিছুই হবে না। ধর্ষণের যে বিচার হয় না, সেটার জন্য বিচার হয়, সেটার ঘোষণা সংসদ থেকে আসবে, আমরা সেই প্রত্যাশা করি। কোনো অন্যায় দেখতেছে না, কোনো ধর্ষণের বিচারই করতেছে না, আর এক কথায় মানে সচেতনভাবে অন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নারীরা যাতে তাদের বিচারটা ঠিকভাবে পায়, এজন্য আর কি একটা মেসেজ আমাদের রাষ্ট্রের কাছে, আমাদের আইনি ব্যবস্থার কাছে। এ সময় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাগাতার অবস্থান ও লং মার্চ সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী 15 অক্টোবর পর্যন্ত যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আগামী 16 তারিখ সকাল 9টায় এই শাহবাগ থেকে নোয়াখালী বেগমগঞ্জ পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হবে। স্লোগানের পাশাপাশি গান আর কবিতায়ও ধিক্কার জানানো হয় অপরাধীদের। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ঝালকাঠির বিভিন্ন সংগঠন। জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন হয়। প্রতিবাদকারীরা প্রতীকী ফাঁসির মঞ্চে ধর্ষকের ফাঁসি দিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজশাহীতে। নারী ও শিশু নির্যাতনকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল সমাবেশ করেছে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাহেববাজার 0 পয়েন্ট থেকে তারা আলাদা কর্মসূচি পালন করে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। ধর্ষকদের শাস্তির দাবিতে ময়মনসিংহে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এই কর্মসূচি পালন করে অনলাইন কমিউনিকেশন সোসাইটি জেলা শাখা। ধর্ষণ বিরোধী বিক্ষোভ হয়েছে ঠাকুরগাঁয়েও। শহরের চৌরাস্তায় উদীচী শিল্পী গোষ্ঠী মানববন্ধন করে। প্রতিটি ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা। কক্সবাজারে মানববন্ধন করেছে সার্স মানবাধিকার সোসাইটি। সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্ষণ আতঙ্ক দূর করতে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি। ফরিদপুরে মানববন্ধন করে বিডি ক্লিন নামে একটি সংগঠন। জেলা প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। নারী নির্যাতনকারী ও ধর্ষকদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানান বক্তারা। পশুগুলোর জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। লক্ষ্মীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে মিছিল বের হয়। শাস্তির আইন ইসলাম রেখেছে, কি বলেন? বাংলা ভিশন নিউজ। বরিশালে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 4 শিশু জামিনে মুক্তি পেয়েছে। স্বজনদের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে তাদের ফাঁসানো হয়েছিল। এদিকে ফেনীর সোনাগাজীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে এক আওয়ামী লীগ নেতা। দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। চট্টগ্রামে রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সাতক্ষীরার আশাশুনিতে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হয়েছে প্রধান শিক্ষক। এছাড়া টাঙ্গাইল, পিরোজপুর ও সুনামগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে আরও 4 জন। আদালতের নির্দেশে যশোর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে বরিশাল পৌঁছানোর পর বুকের ধনকে কাছে পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়ে মা, বাবা ও তাদের অবুঝ শিশুরা।
বাকেরগঞ্জে শিশুকন্যা ধর্ষণ মামলায় গ্রেফতার 4 শিশু আসামিকে উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতেই জামিনের পর শুক্রবার সকালে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেয় উপজেলা প্রশাসন। 10-11 বছর বয়সী এসব শিশু ধর্ষণ মামলায় 3 দিন জেলে ছিল। আমরা বিচার চাই, আর কিছু চাই না। আমাকে কুলের তার জিনিস আমরা জড়া হয়ে গেছি। এই মিথ্যা মামলা করে যারা হয়রানি করছে তাদের আমরা উপযুক্ত বিচার চাই। এদিকে তাদেরকে কেন আটক করা হয়েছে তা জানেন না বলে জানান ধর্ষণের মামলায় অভিযুক্তরা। তোমাকে ধরছিলে কি কারণে? জানি না। অন্যদিকে ধর্ষণের ঘটনা সত্যি বলে দাবি বাদী পক্ষের। তার ছেলে আমার মেয়েকে ডাইকে নিয়ে খেলাধুলা করার পরে তারা আমার মেয়ের সাথে এরকম অসভ্যতা করছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এটা তদন্ত করার জন্যই আমি আসছি এখানে। প্রথম কথা হচ্ছে যে আমাদের পুলিশের তরফ থেকে কোনো অবহেলা ছিল কিনা বা কোনো রকম মানে অন্যরকম কিছু ছিল কিনা এটা দেখার জন্য মেনলি আসছি আমি নিজে। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বৃহস্পতিবার রাতেই হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বরিশালের শিশু আদালতকে জামিন নিষ্পত্তির নির্দেশ দেন। এরপর 4 শিশুর জামিন মঞ্জুর হয় বরিশাল শিশু আদালতে। ঘটনার ব্যাখ্যা দিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ এবং বাকেরগঞ্জ থানার ওসিকে তলব করেছেন হাইকোর্ট। প্রতিবেশী এক শিশুকে ধর্ষণের অভিযোগে 6 অক্টোবর 4 শিশুর বিরুদ্ধে মামলা হয়। আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। এদিকে বৃহস্পতিবার রাতে ফেনীর সোনাগাজীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলার ভাদাদিয়া গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে স্থানীয় আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন নয়নকে। এর আগে 1 অক্টোবর সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এলাকার একটি দোকানের ভিতর নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত তমিজ। সেই রাতেই সোনাগাজী মডেল থানায় মামলা করেন ওই ছাত্রীর মা। অন্যদিকে টাঙ্গাইলের ভুয়াপুরে নিজ বাড়িতে ডেকে নিয়ে 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোস্তফা ও ইসমাইল নামে 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত 2 জন শিশুটির দূর সম্পর্কে দাদা ও চাচা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে দাদা মোস্তফা। পলাতক রয়েছে ধর্ষক চাচা ইসমাইল। এদিকে বৃহস্পতিবার রাতে রাঙ্গুনিয়া উপজেলা থেকে চট্টগ্রাম মহানগরীতে আসার পথে নগরীর মৌলভীপুকুর পাড় এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। সন্ধ্যায় সিএমপির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনায় জড়িত এক নারীসহ 8 জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগই সিএনজি অটোরিকশা চালক। পিরোজপুরের নাজিরপুরে প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় সজল রায় নামে এক যুবককে। 15 সেপ্টেম্বর মেয়েটিকে বাড়িতে একা পেয়ে সজল তাকে ধর্ষণ করে। অন্যদিকে সুনামগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এ ঘটনায় ধর্ষক মানিক মিয়াকে বৃহস্পতিবার রাতে দৌলতপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে নোয়াখালীতে বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতনের ঘটনায় স্বীকারোক্তি দিয়েছে আরও 2 আসামি। জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল জানান, 6 দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে সোহাগ ও রাসেলকে জেলার 2 নম্বর আমলি আদালতে তোলা হয়। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম SM মোসলেউদ্দিন মিজান ফৌজদারি কার্যবিধির 164 ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন। মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে এই 2 আসামির নাম উঠে আসায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় 2 আসামি। 4 অক্টোবর 9 জনকে আসামি করে নোয়াখালীর বেগমগঞ্জ থানার 2টি মামলা করেন নির্যাতিতা। 2 মামলায় এ পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত 6 জন এবং তদন্তে যুক্ত করা হয়েছে 5 জনকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে সময় দেয়ার বিএনপিকে। সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়ায় নয়। বিকেলে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ধর্ষণের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের কথিত ঘোষণা দিয়ে বিএনপি অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি বলেছে সরকারকে আর সময় দেওয়া যায় না। সময় দেওয়ার আপনারা কি? সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়ায় নয়। সরকার অপরাধীদের আশ্রয় প্রশ্রয় তো নয়, বরং শাস্তির বিধান আরও কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। যারা ধর্ষকের বিচারের নামে আন্দোলনে নেমে ভিন্ন ভাষায় কথা বলে জনসচেতনতা তৈরির পরিবর্তে
সরকার পতনের কথা বলে প্রকারান্তরে তারাই দর্শকদের প্রশ্রয় দিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে গুন্ডা সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে সরকার। আইনের শাসন না থাকায় ধর্ষকরা আরও উৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীর এবং সিরাজগঞ্জ 1 আসনে সেলিম রেজাকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা দেন মির্জা ফখরুল। সিলেট, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন, যার আয়োজক জাতীয়তাবাদী মহিলা দল। বিএনপি নেতাদের অভিযোগ, দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ। এরা লাজ লজ্জার পোশাক নদীতে ফেলে দিয়েছে। এরা নিজেরাই লাজ সম্ভ্রম সমস্ত বিসর্জন দিয়েছে বলেই আজকে এই অপরাধীরা, এই দুষ্কৃতিকারীরা, এই সম্ভ্রমহানিকারীরা, এই নির্যাতনকারীরা, এই হত্যাকারীরা, এই সন্ত্রাসীরা আজকে লালিত পালিত হয়েছে রাষ্ট্রের প্রশ্রয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গত 1 যুগ ধরে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। দেশের বিভিন্ন প্রান্তে সরকারি দলের নেতা কর্মীরা অত্যাচার নির্যাতন করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। যারা আজকে এই সমস্ত অপরাধ ঘটাচ্ছে, এই সমস্ত অপরাধীরা তারা আজকে শাসকের দ্বারা, আওয়ামী লীগের দ্বারা, এই সরকারের দ্বারা তারা প্রশ্রয় পাচ্ছে এবং এই সমস্ত অপকর্ম করতে তারা আরো বেশি উৎসাহিত হচ্ছে। এই সরকার তাদেরকেই মদত দেয় যারা তাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য সেই গুন্ডামি করে, সন্ত্রাসী করে। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিরাজগঞ্জ 1 আসনে আমাদের প্রার্থী হচ্ছেন জনাব মোহাম্মদ সেলিম রেজা, আর ঢাকা 18 এই আসনে আমাদের প্রার্থী হচ্ছেন জনাব SM জাহাঙ্গীর হোসেন। যদিও আমরা দেখছি যে এইসব উপনির্বাচনগুলো জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছিল 2018-তে ডিসেম্বরের 30-এ, তার থেকে কোনো অংশেই আলাদা নয়। জনগণের অধিকার আদায়ের সংগ্রামের অংশ হিসেবে নির্বাচনে যাওয়া বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা এই নির্বাচনে সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার উদ্যোগে সমর্থন জানিয়ে তার যথাযথ প্রয়োগের উপর জোর দিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। আটকে বা ঝুলে থাকা চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিও চান তারা। দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ কমে আসবে বলে বিশ্বাস আইনজীবী ও মানবাধিকার কর্মীদের। সিলেটের MC কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ এবং নোয়াখালীতে নারীকে বিবস্ত্র নির্যাতনের ঘটনায় সারা দেশে যৌন হয়রানি ও নারী নিপীড়ন বন্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে। এসব কর্মসূচি থেকে উঠে আসে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার দাবি। এরই মধ্যে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। উদ্যোগ আমরা নিচ্ছি এবং এটা আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, শুধু আইন করলেই হবে না, এর বাস্তবায়নের মানসিকতাও জরুরি। আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হলেও মৃত্যুদণ্ডের বিধান আছে, তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির দাবি করি। এই মৃত্যুদণ্ডই কিন্তু সব সমাধান না, আইনের প্রয়োগ সব থেকে বড়। কেসটা যখন প্রথমে থানায় যায় তখন থেকেই নারী বান্ধব, শিশু বান্ধব একটা সাপোর্ট দেওয়া, দক্ষ নারী বান্ধব, শিশু বান্ধব পাবলিক প্রসিকিউটরের প্রয়োজন আছে। এবং অপোজিশন থেকে যে ধরনের প্রশ্নগুলা করা হয় সেগুলারও কিন্তু পরিবর্তন করা আছে। বাংলাদেশে নারী শিশু নির্যাতন দমন আদালত আছে 98টি, সেটা কিন্তু অনেক বেশি হওয়া দরকার। সেখানে লোকবল হওয়া দরকার। তারপরে প্রত্যেকটা কোর্টই সবসময় খোলা থাকে না। অর্থাৎ অনেক কিছু মিলিয়ে কিন্তু এখন জুডিশিয়ারিকে ঢেলে সাজানো দরকার। সেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা দরকার। এদিকে বিচারিক ও উচ্চ আদালতে আটকে থাকা নারী নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগের বার্তা দিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল SM মুনির। ধর্ষণ সংক্রান্ত যে সমস্ত মামলা আমরা পাচ্ছি বা পেয়েছি, এগুলো অ্যাসার্টেন করার জন্য অলরেডি আমাদের সেকশনগুলোর নির্দেশ দিয়েছি। এই মামলাগুলো কী জন্য ডিলে হচ্ছে বা রেডি হচ্ছে না হিয়ারিংয়ের জন্য, সেই জন্য শর্ট আউট করার জন্য আমরা বলেছি এবং বিচার বিভাগের সাথে সমন্বয় করেই আমরা মামলাগুলো শেষ করতে চাই। এবং যারা অ্যাকচুয়ালি
কালপিট তাদেরকে শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা করা হবে। সবার সমন্বিত উদ্যোগে ধর্ষণসহ এ ধরনের ঘৃণ্য অপরাধ দ্রুত কমে আসবে বলে মনে করেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নানামুখী প্রতারণা জটিলতায় সৌদি ফেরত প্রবাসীরা আসার সময় রিটার্ন টিকিট কেটে এলেও ফেরার সময় দেখছেন টিকিট নেই। যাদের ভিসার মেয়াদ বেড়েছে তাদের অনেককেই টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্স অফিসে ঢুকতে দেয়নি হোটেল সোনারগাঁয়ের গার্ডরা। এর মাঝেই টিকিট হাতে পাওয়াদের সামনে আরেক ফাঁড়া, করোনা টেস্টের রেজাল্ট কখন পাবেন? সোনারগাঁ হোটেলের একপাশে সৌদি এয়ারলাইন্সের গেট থেকে বের হলেন 20,000 টাকার টিকিট 96,000 টাকায় কিনে। অনেক চড়াই উতরাইয়ের পর টিকিট, খুশি হওয়ার কথা, কিন্তু সামনে আরেক চ্যালেঞ্জ, টিকিট হাতে পাওয়া আর বিমানে ওঠা। এর মধ্যে সময় আছে মাত্র 15 থেকে 20 ঘন্টা। এই সময়ের মধ্যে তাকে করোনার টেস্ট করাতে হবে, রেজাল্ট নিয়ে তবেই বিমানে উঠতে হবে। 10 তারিখে রাত্রে আমার এয়ারপোর্ট থাকতে হবে। আমি বললাম যে স্যার আমার একটা দিন বাড়াই দেন বা 2 দিন বাড়াই দেন। আমার বলতেছে কি আপনি টিকিট নেবেন কিনা। এখন কোনো টেস্ট করতে হবে, ইমার্জেন্সি যাইয়া ওইখানে হয় না হয় এটা ওরা বোঝে না। যাইয়া কোনো টেস্ট করে কোনো রিপোর্ট 6টা রিপোর্ট নিয়ে আবার এয়ারপোর্ট যাইতে হবে। এখন ওইখানে যদি করোনা রিপোর্টটা যদি আমাদের তাড়াতাড়ি দিয়ে দেয় তাই ইনশাল্লাহ আমরা যেতে পারবো। এখানে অপেক্ষমানদের অনেকে সৌদি থেকে আসার সময় স্বদেশি ট্রাভেল এজেন্সির কাছ থেকে রিটার্ন টিকিট কিনেছিলেন। ফেরার সময় দেখছেন ওই টিকিটের টাকা তুলে নিয়েছে ওই এজেন্সি। সৌদি আরব যেতে হলে তাকে 1 লাখ টাকা দিয়ে নতুন করে আবার টিকিট কিনতে হবে। আকামা ভিসা আমি সব কিছু রেডি করছি, এখন শুধু আমার টিকিটের প্রবলেম। টিকিট আমার যে টিকিট নম্বর, এই নম্বরে বলতেছে যে আপনার এই নম্বরে কোনো টিকিট নাই। অনেকের ভিসার মেয়াদ বাড়েনি। কিছু এজেন্সি তাদের বলেছে টাকা দিলে তাদেরকে সৌদি আরব পাঠিয়ে দেওয়া যাবে। কারো কারো অভিযোগ ভিসার মেয়াদ বেড়েছে, টিকিটের জন্য ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না তাদের। কফিল বলে আজকে করবে না কালকে করবে এরকমভাবে বলতেই আছে, করে দিচ্ছে না। এখানেও যে বলছে সৌদি এজেন্সির মাধ্যমে করা যাবে, এজেন্সি গেলেও হয়রান, এখানে এত টাকা বলে ওইখানে এত টাকা বলে, এরকম একটা হয়রানির শিকারে আছি আমরা। ওরা ভিতর থেকে সিন্ডিকেট করে, যার কারণে আমরা এখন পর্যন্ত ঢুকতে পারতাছি না। 30 তারিখের লোকজন, আমরা একবার ভিসার মেয়াদ হারাইছি, আমরা কি আবারও ভিসার মেয়াদ হারাবো? টিকিট দেন নাই দেন, 3 দিন পরে দেন, তো একটু আরামে বসি, কিন্তু তারা এটা ফলো করতেছে না। সৌদি ফেরতরা বলছেন তাদেরকে সবাই শুধু টাকার মেশিন মনে করে, অথচ টাকা দিয়েও প্রতারণার হাত থেকে রেহাই মিলছে না তাদের। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। মহামারী করোনার ঝুঁকি বিবেচনায় এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক ও গ্রহণযোগ্য বলে মনে করেন শিক্ষাবিদ আ.ম.শ. আরিফিন সিদ্দিক। শতভাগ সঠিক না হলেও পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্তকে বেছে নিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে পরীক্ষা না হওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের। এবছরের এপ্রিলে হওয়ার কথা ছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু করোনার ধাক্কায় চরম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা। নানা বিচার বিশ্লেষণের পর বুধবার ঘোষণা আসে পরীক্ষা বাতিলের। আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে জানানো হয় জেএসসি ও এসএসসির গড় ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষার পর বিভাগ পরিবর্তন করেছে তাদের মূল্যায়ন করবে আলাদা কারিগরি কমিটি। প্রায় 14 লাখ শিক্ষার্থীর একসাথে পরীক্ষা নেওয়া অনেক বড় ঝুঁকির কারণ হতে পারত বলে শঙ্কা ছিল সংশ্লিষ্টদের। তবে মানসিক চাপ থেকে মুক্তিকেই বড় হিসেবে দেখছেন উচ্চশিক্ষায় আগ্রহীরা। অনেক ক্ষেত্রেই হয়তো আমাদেরকে বলা হবে যে তোমরা তো এইচএসসি 2020 সালের ব্যাচ, তোমরা তো আসলে পরীক্ষা না দিয়েই সার্টিফিকেট পেয়ে গিয়েছো। এটা আসলে একটু খারাপ লাগবে, তবে আসলে মানে নেচারের এগেইনস্ট আমরা কেউ যেতে পারি না, তো এটা আসলেই অন্য কোনো উপায় ছিল না। যদি আমাদের এইচএসসি পরীক্ষা হতো অবশ্যই আমরা নিজেদেরকে প্রমাণ করার আরেকটু সুযোগ পেতাম, তবে এরকম মহামারীর সময়ে যদি আমাদের পরীক্ষা হতো তাহলে কিন্তু আমাদের একটা স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। যতই আমাদের নাম্বার কমানো হোক, যতই আমাদের বিষয় সংখ্যা কমানো হোক, পরীক্ষাটা যদি হইতো তাহলে তার জন্য ভালো হইতো, কিন্তু করোনার কারণে তো পরীক্ষা দিতে পারলো না। তোমরা তো অমুক সালে পাস করেছো, অটো পাস তোমাদের জন্য, তোমরা অটো পাস করেছো, কিন্তু তারা তো প্রস্তুতি তারা নিয়েই ছিল, কিন্তু কি করবে তারা এখন? সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। বাস্তবতা যদি বিবেচনা করি তাহলে এই সিদ্ধান্তটাকে আমার যৌক্তিক মনে হয়,
গ্রহণযোগ্য সিদ্ধান্ত মনে হয়, এই কারণে যে এই মুহূর্তে এই অনিশ্চয়তার মাঝে কোনো সিদ্ধান্তই কিন্তু পারফেক্ট সিদ্ধান্ত হবে না। কোনো সিদ্ধান্তকে আমরা বলতে পারবো না যেটা 100% সঠিক সিদ্ধান্ত। জেএসসি, এসএসসি এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল এগুলোকে সমন্বয় করে যদি দেওয়া যেত, এটা আরও হয়তো ভালো হতো, এটা আমি মনে করি। বিশেষ পরিস্থিতিতে বিশেষ সিদ্ধান্ত নিতে হয় বলেও মন্তব্য করেন এই শিক্ষাবিদ। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে, তাদের 9 জন পুরুষ ও 8 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5477 জনে। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে 11,256টি নমুনা পরীক্ষায় 1,278 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত 3,75,870 জন। গত 24 ঘন্টায় আরও 1,596 জন সহ মোট সুস্থ হয়েছেন 2,89,912 জন। দেশে করোনা শনাক্তের হার 11.35%, সুস্থতার হার 77.13 ও মৃত্যুর হার 1.46%। জিডিপি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস বাংলাদেশের অর্থনীতি উত্তরণের সঙ্গে সামঞ্জস্যহীন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তিনি বলেন, বিশ্বব্যাংক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, তাই সংস্থাটি কোনো দেশ সম্পর্কে বা কোনো বিষয়ে তথ্য উপস্থাপন করলে সেটি সবাইকে প্রভাবিত করতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া ইকোনমিক ফোকাস রিপোর্টের প্রতিক্রিয়ায় শুক্রবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিশ্বব্যাংকের পূর্বাভাস, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 1.6%। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার প্রভাবে অর্থনীতির স্লোথ গতি স্বাভাবিক, তবে চলতি অর্থবছরের এখনও বাকি 9 মাস। অভ্যন্তরীণ, বেসরকারি ও সরকারি ব্যয়, বিনিয়োগ, রপ্তানি এবং রেমিটেন্স সহ অর্থনীতির প্রায় সকল খাত বেশ সক্ষম অবস্থানে রয়েছে বলে বলা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ধর্ষকের শাস্তি এমন হওয়া দরকার যেন এর পুনরাবৃত্তি না হয়। এজন্য আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরে শেখ রাসেল নগর পার্কে গণসংহতি আন্দোলনের আয়োজনে বাংলাদেশে কাঠামোগত হত্যাকাণ্ড এবং নাগরিকের নিরাপত্তা শীর্ষক গণসংলাপে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ধর্ষকের বিচারের জন্য সরকার পরিবর্তন নয়, সংবিধান পরিবর্তন করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠাতে হবে। ফাঁসি কোনো উত্তর না, ফাঁসি একটা মধ্যযুগীয় ব্যাপার। এটা আমাদেরকে মিসলিড করার জন্য, আমাদেরকে হুজুগে নিয়ে যাওয়ার জন্য আপনাদের এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তো সরকার পরিবর্তন নয়, সম্পূর্ণ নিয়ম পরিবর্তন, সংবিধান পরিবর্তন, ডিজিটাল আইনকে কবরে পাঠাতে হবে। আমার কথা আমি বলতে পারবো না, এটা হতে পারে না, এটা আমার দেশ। রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জের একটি বাসায় রফিকা রুমা ইতি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর 5:45টার দিকে অচেতন অবস্থায় বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইতির পরিবারের অভিযোগ, শাশুড়ি ও ননদের সাথে প্রায় কলহ লেগে থাকত। এ ঘটনার জন্য ইতির শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেন তারা। এদিকে ইতির স্বামী জানিয়েছেন, কোনো দাম্পত্য কলহ না থাকলেও গতকাল রাতে স্ত্রীর সাথে কিছুটা মনোমালিন্য হয়। এর জেরে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা তার। ইতি ও জামালের 5 বছরের সংসারে এক কন্যা শিশু রয়েছে। ময়না তদন্ত শেষে চিকিৎসক জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত মিলেছে, তবে ভিসেরা রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পেঁয়াজ ও চালের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে শাকসবজির দাম। বাজারে কোনো সবজিই মিলছে না 50 থেকে 60 টাকার কমে। পেঁয়াজের মতো বেগুনের দামও সেঞ্চুরির ঘরে। ডিম আর আলুর দামও লাগামহীন। অস্বাভাবিক দর বৃদ্ধির জন্য বৃষ্টি, বন্যায় ফসলহানি এবং যোগান কমার খোঁড়া অজুহাত বিক্রেতাদের। বেড়েই চলেছে চালের দাম। দুমুঠো ডাল ভাত খাওয়ার প্রধান উপকরণ চালের দাম গেল কয়েকদিনের ব্যবধানে বেড়েছে অন্তত 3-4 টাকা। বাড়তি তেলের দামও। নিম্ন আয়ের মানুষ ভর্তা ভাত খাবেন তারও জো নেই। আলুর দাম কেজিতে বেড়েছে 4-5 টাকা। সপ্তাহে আলুর দামও কেজি পড়তে 8 থেকে 9 টাকা বাড়ছে। ঠিক আছে, বর্তমানে পেঁয়াজ মনে করেন 88 টাকার পেঁয়াজ এনেছি পাইকারি ঘাট থেকে, আর ভাড়া আছে। পেঁয়াজের মতো নৈরাজ্য সবজির বাজারেও। বেগুন সহ প্রায় সব সবজির দাম সেঞ্চুরি ছুঁই। এতটুকু উত্তাপ কমেনি মরিচের দামেও। 50-60 টাকায় পাওয়া যায় এমন কোনো সবজিই নেই বলে জানালেন বিক্রেতারা। পটল আছে 60 টাকা,
এগুলা দু একটা আইটেম শুধু একটু রেট বাড়ছে, যেমন বেগুন বাড়ছে 100 টাকা আর শসা 100 টাকা হয়েছে। 50-60 নিচে কোনো সবজি না, খালি আছে পেঁপের দাম কম, 40 টাকা কেজি পেঁপে আছে, আর সব শসার কেজি 100 টাকা, আর সব সবজি আমরা 80 টাকা 70 টাকা। বেশি হওয়ার কারণ মানে ওই যে বন্যা হয়েছে, তো বন্যার কারণে মানে ফসল নষ্ট হয়ে গেছে। পালং শাক চাইতেছে 60 টাকা 2 আটি, আর এই শাক পুঁই শাক চাইতেছে হলো 40 টাকা। মশার কারণে যাইয়া শাক যদি কিনি 10 টাকা পড়ে যায় 15 টাকা আটি। ঊর্ধ্বগতির বাজারে কোনটা বাদ দিয়ে কোনটা খাবেন বা কোন সবজি খেলে খরচ কিছুটা কমবে এমন বিকল্প খুঁজে পাচ্ছেন না ভোক্তারা। শাক দিয়ে ভাত খাওয়ারও সুযোগ বন্ধ নিম্ন আয়ের মানুষের, আর তাই বাধ্য হয়ে কম খাওয়াকেই সহজ সমাধান ভাবছেন কেউ কেউ। পেঁয়াজের দাম কয় 90 টাকা, কি বলবো আর 90 টাকা বলছে, 90 টাকা লোন লাগবে। আমাদের যে আয় তো আর বাড়ে না 1 টাকাও, যে নিজেদের এই আয়ের উপরে ওই এখন খাওয়া কমাতে হবে, কারণ টাকা তো আর বাড়েনি আমাদের। তবে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে মাংসের বাজার। মুরগি ও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দরেই। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্য সহ আরো কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। রংপুরে যাত্রা শুরু করেছে রিটেল চেইন শপ স্বপ্ন। শুক্রবার সকালে নগরীর লালকুঠি লেন এলাকায় 144তম শাখার উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় স্বপ্নের পরিচালক শামসুদ্দোহা শিমুল সহ রংপুরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ছেলে হত্যার বিচার চেয়ে সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সাইফুল ইসলাম। তিনি জানান, তার ছেলে জাবেদ হোসেনের সাথে এক মেয়ের সম্পর্ক ছিল। গেল 24 সেপ্টেম্বর তার ছেলেকে ওই মেয়ে নানির বাড়িতে ডেকে নিয়ে মেয়ের বড় ভাই সহ কয়েকজন পিটিয়ে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রাখে। পরে তা আত্মহত্যা বলে প্রচার করে। নিহতের পিতার দাবি, জাবেদকে মারধর করতে দেখেছে প্রতিবেশীরাও। তবে এ ব্যাপারে লক্ষ্মীপুর থানায় হত্যা মামলা দায়ের করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলে জানান সাইফুল ইসলাম। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতারও করেনি পুলিশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট 2020। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় MA আজিজ স্টেডিয়ামে এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের 4 ক্রীড়াবিদের নামে 4টি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় MA তাহের একাদশ বনাম রফিক আহমেদ চৌধুরী একাদশ। CJKS এর সহসভাপতি SM মেহেদি হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন সহ কয়েকজন বক্তব্য রাখেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলার সংবাদ। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। মুশফিক মাহমুদুল্লাহ, তামিম, মমিনুল, সৌম্য সরকাররা নির্যাতনকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। তাদের সবার বক্তব্য প্রায় একই, নারীদের প্রতি সম্মানই পারে নিপীড়ন নির্যাতন বন্ধ করতে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হন। এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দিই। চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি। নিজ নিজ পরিবারে নারী সদস্যর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন। নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হন। ফুটবলকে উন্নতির পথে নিতে সভাপতি কাজী সালাউদ্দিনকে দায়িত্বে আরও কঠোর হতে হবে মনে করেন সাবেক সহ সভাপতি তাবিদ আউয়াল। বাফুফে নির্বাচনে নতুন কমিটি আসলেও সভাপতি কাজী সালাউদ্দিন সহ সদস্যদের বেশিরভাগই পুরনো। তাই জাতীয় দল ব্যবস্থাপনা, প্রিমিয়ার লিগ, জেলা ও বিভাগীয় ফুটবল সহ বিভিন্ন উপকমিটি গঠন করা হলে নতুন দায়িত্বপ্রাপ্তরা যেন আগের কাজের মূল্যায়ন করেন সে পরামর্শ দিয়েছেন গত কমিটিতে সহ সভাপতি পদে থাকা তাবিদ আউয়াল। তার মতে পাতানো ম্যাচ নিয়ন্ত্রণ করা সহ জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত লিগ আয়োজনে বাড়াতে হবে নজরদারি। বাফুফে নবনির্বাচিত কমিটির প্রথম সভা রবিবার। ফেডারেশন চালানোর জন্য কিন্তু প্রথম জায়গাটা আসলে ডিসিপ্লিন, মানে জেলা লিগের কথা খালি বলছি না। আমরা জানেন যে আমরা অনেক রিল্যাক্স থাকাতে অনেক অভিযোগ চলে এসেছে, পাতানো ম্যাচ হচ্ছে আবার আমাদের লিগের ভিতরে। অনেক প্লেয়াররা পেমেন্ট ঠিক মতো পাচ্ছেন না, তো প্লেয়ারদের ব্যাপারেও কিন্তু কোনো সুদৃষ্ট নজর কেউ রাখছেন না, ওনাদের কোনো অধিকার রক্ষা হচ্ছেন না। খেলা হচ্ছে বাট টাইমলি হচ্ছে না, তারিখ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে।
এই কনসিস্টেন্সি না থাকলে কিন্তু ফ্যান বেস কখনো বাড়বে না। আমরা যে বলি কেউ খেলা দেখতে আসেন না কেন, খেলা না দেখার একটা বড় কারণ তো হলো যে কেউ তো জানেই না নেক্সট খেলা কবে হবে। তো যতক্ষণ না আমরা ডিসিপ্লিনভাবে খেলাগুলোকে নিয়ন্ত্রণ করব, খেলার মানটাকে নিয়ন্ত্রণ করব, তখন কিন্তু আমাদের এই অবজেক্টিভগুলো আমরা কেউ মিট করতে পারবো না। সো আমি এগ্রিড এক জায়গায় যে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এখন, অ্যান্ড কঠিন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অনড় থাকতে হবে। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ধর্ষকদের বিচারের দাবিতে ছাত্রলীগ ও ছাত্র অধিকারের পাল্টাপাল্টি সমাবেশ, শাহবাগে লাগাতার অবস্থান, নোয়াখালী অভিমুখে লং মার্চের ঘোষণা বাম সংগঠনগুলো। জনগণের ইচ্ছায় ক্ষমতায় থাকা সরকারকে সময় দেওয়ার বিএনপিকে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। এইচএসসি পরীক্ষা বাতিলে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী অভিভাবকদের, সিদ্ধান্ত যৌক্তিক বললেন অধ্যাপক আরিফিন সিদ্দিক। প্রতারণা জটিলতা, পিছু ছাড়ছে না আটকে পড়া সৌদি প্রবাসীদের, টিকিট নিয়ে হয়রানি চরমে, করোনা টেস্টের নামে বাড়তি ভোগান্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।